আহ, আমাদের কেমিস্ট্রি তৃতীয় অধ্যায়ের পর্যায়বৃত্ত ধর্ম যেটা অর্থাৎ প্রথম পার্ট, এটা হচ্ছে সর্বশেষ ক্লাস বলতে পারি আমরা আজকে। আমাদের এরপর আর দুটি পার্ট থাকবে, তার মধ্যে একটা বা দুটো ক্লাসে শেষ হয়ে যাবে, কিন্তু আরও একটা পার্ট থাকবে, সেটা বেশ কিছু ক্লাস আসলে লাগবে। তো আমরা আসলে আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দ্বৈত ঋণাত্মকতা, এবং একই সাথে আমরা অষ্টক তত্ত্ব অর্থাৎ অষ্টক সম্প্রসারণ এবং অষ্টক সংকোচন এই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আসি দ্বৈত ঋণাত্মকতা জিনিসটা আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম। তো এটা যদি বলি যে আসলে কি, এটা হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টানার যে ক্ষমতা। সাপোজ যে আমার দুজন মানুষ, আমার কাছে কিছু খাবার রয়েছে, দুইজন মানুষ আমার কাছে আসছে। হ্যাঁ, এখন একজন হচ্ছে 3 দিন ক্ষুধার্ত, মানে কিছুই খায় না। একজন হচ্ছে যে সকালে খেয়েছে বাট রাত পর্যন্ত কিছু খায় নাই। এখন আমি খাবারটা কাকে দিব, মানে কার ক্ষুধা বেশি, কে গিয়ে আমার খাবার দেওয়ার আগে দেখবে যে খাওয়া শুরু করে দিবে? যে 3 দিন ধরে কিছু খায় না সেই, কারণ তার খিদে যে চাহিদা সেটা বেশি। ইলেকট্রন একইভাবে আমি যখন একটা ইলেকট্রন একটা মৌল থেকে ছেড়ে দিব, তখন তাকে নেওয়ার জন্য অনেকে আসবে, কিন্তু কার আগ্রহটা বেশি থাকবে, কার নেওয়ার যে ক্ষমতা সেটা বেশি থাকবে? যার ইলেকট্রনের প্রতি আসক্তিটা বেশি, টান বেশি, ঠিক আছে, ক্ষমতা বেশি শেষ। তো এখানে সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে। একইভাবে আমি যদি বলি যে আমার আসলে যখন আমি একই গ্রুপের উপর থেকে নিচে যাব, তখন আমার দ্বৈত ঋণাত্মকতা কমবে। আবার একই পর্যায়ে যখন আমি বাম থেকে ডানে যাব, তখন আমার দ্বৈত ঋণাত্মকতাটা বাড়তে থাকবে। এক্ষেত্রে এমসিকিউতে অনেক বাড়ি আসে, দেখা যায় এটা, যে সবচেয়ে বেশি দ্বৈত ঋণাত্মক মৌল হচ্ছে আমার ক্লোরিন, এবং সবচেয়ে আয়নীকরণ শক্তি বেশি হচ্ছে ক্লোরিনের, ওটা ব্যতিক্রম ছিল। এরপর যদি বলি, এখানে কিছু মৌলের দ্বৈত ঋণাত্মকতা নিয়ে আসলে কথা বলা হয়েছে। সেটা হচ্ছে যে আমার, যেমন দেখতে পাচ্ছ যে ক্লোরিনের দ্বৈত ঋণাত্মকতা হচ্ছে 4, আর কোনো মৌলেরই হচ্ছে 4 বা 4-এর বেশি আসলে নেই। আমার ক্লোরিনের হচ্ছে 3, ব্রোমিনের 2.8, আয়োডিন 2.5, সালফার 2.4, কার্বন 2.5, হাইড্রোজেন 2.1, নাইট্রোজেন হচ্ছে যে নাইট্রোজেন 3, অক্সিজেন হচ্ছে 3.5, সোডিয়াম হচ্ছে 0.9, এরকম। তো এখানে যেগুলো দিয়েছি এগুলো খুবই লাগবে, এগুলো একেবারে তটস্থ থাকতে হবে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, একটু পরে সেটা দেখবা। এখানে আমি আসলে দ্বৈত ঋণাত্মকতার মাধ্যমে পোলারিটি, নন পোলারিটি বা আয়নিক যৌগ কিনা এটা আসলে আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু তার আগে আমি পোলারিটি জিনিসটা কি সেটা নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে এরকম যে যখন কোনো যৌগের দুটি পরমাণু, একটা যৌগের যদি দুটি পরমাণু থাকে, তাহলে ওই দুইটি পরমাণুর মধ্যে যদি ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওই যৌগকে কী বলবো? ফোলার যৌগ বলবো। আর ফোলার যৌগের যে ধর্মগুলো থাকে সেই ধর্মকে বলা হয় পোলারিটি। যেমন পানি একটি ফোলার যৌগ, তাহলে কীভাবে পানি একটি ফোলার যৌগ? দেখো, আমার অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, এই জন্যই 2 ডেল নেগেটিভ, ঠিক আছে। এখন একটা ইলেকট্রন গ্রহণ করছে এই হাইড্রোজেন থেকে, আর একটা ইলেকট্রন গ্রহণ করছে এই হাইড্রোজেন থেকে। সেই ক্ষেত্রে আমার এই হাইড্রোজেন যেহেতু একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সেজন্য সে কি? পজিটিভ। আবার এই হাইড্রোজেন যেহেতু একটা ইলেকট্রন ছাড়ছে, সেজন্য একটা পজিটিভ, ঠিক আছে। তো এরপরে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা থেকে আসলে অনেক অনুধাবনমূলক প্রশ্ন এবং একটা সিকিউর যে জায়গার উত্তর দিব সেইখান থেকে কাজে লাগবে। আমি কোশ্চেন এবং উত্তর দুইটাই মুখে বলবো, একটু নোট করতেও পারো বা এটা মনে রাখতেও পারো, কারণ এখানে শর্টকাটে লেখা আসলে। তো দেখতেই পাচ্তেছো যে আমার হচ্ছে যে প্রথমে দ্বৈত ঋণাত্মকতার পার্থক্য, এটার উপর জাস্টিফাই করে বা ভর করে আসলে আমরা ফোলার যৌগ, নন ফোলার যৌগ এগুলো বলে থাকি। আমি যদি প্রথমে বলি যে আমার 0 থেকে হচ্ছে যে 0.5 যদি হয়, একটা যৌগের মধ্যে দুইটা মৌলের দ্বৈত ঋণাত্মকতার পার্থক্য যদি 0 থেকে 0.5-এর মধ্যে থাকে, তাহলে আমি তাকে বলবো অফোলার সমযোজী যৌগ। যেমন তোমার এখানে দেখতে পাচ্ছি H2S বা হচ্ছে তোমার CH4। তাহলে তোমার H2S কীভাবে হচ্ছে যে আসলে অফোলার সমযোজী যৌগ, দেখো সেটা। আমি যদি H2S-এর কথা বলি, এ হচ্ছে H2S, আমার হাইড্রোজেনের দ্বৈত ঋণাত্মকতা হচ্ছে 2.1, এর আগের ভেদে দেখেছো। আমার সালফারের দ্বৈত ঋণাত্মকতা হচ্ছে 2.4। তাহলে এদের মধ্যে যে দ্বৈত ঋণাত্মকতার পার্থক্য সেটা হচ্ছে 0.3। এই যে 0.3, সেটা 0 থেকে 0.5-এর ভিতরে পড়ছে, এই রেঞ্জের ভিতরে আছে। যেহেতু এই রেঞ্জের ভিতরে আছে, তার মানে সে আসলে কি? অফোলার সমযোজী যৌগ। একইভাবে আমি যদি মিথেনের কথা বলি, মিথেনে একইভাবে কি হবে? আমার ফোলার, নন ফোলার বা অফোলার সমযোজী যৌগ হবে। আবার আমার যদি তাহলে প্রশ্ন হতে পারে, যেমন হচ্ছে যে H2S বা মিথেনকে অফোলার সমযোজী যৌগ বলা হয়, কেন? ব্যাখ্যা করো।
তাহলে আমরা ব্যাখ্যা কীভাবে দিব? প্রথমে বলবো যে আমরা জানি যদি দ্বৈত ঋণাত্মকতার পার্থক্য 0.0.5 হয় তাহলে তাকে অপলার সমযোজী যৌগ বলা হয়। এখানে তোমার মিথেনের কথা যদি বলি যে মিথেনের মধ্যে কার্বনের দ্বৈত ঋণাত্মকতা এত, হাইড্রোজেনের এত, সুতরাং তাদের দ্বৈত ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে এত, যা 0 থেকে 0.5-এর ভিতরে, এই জন্য এটা অপলাস সমযোজী যৌগ। এভাবে যে কোনো প্রশ্ন উত্তর আমি যদি বলি যে এখানে আমার অ্যামোনিয়া এটা কেন হচ্ছে যে ফোলার সমযোজী যৌগ ব্যাখ্যা করো, ফানি কেন ফোলার সমযোজী যৌগ ব্যাখ্যা করো, বা এটা দিয়ে যদি বলি বা যে আমি যদি বলি আমার সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ ব্যাখ্যা করো বা ফোলার যৌগ ব্যাখ্যা করো, হ্যাঁ, কারণ আয়নীকরণ যৌগ মানেই ফোলার যৌগ, আয়নীকরণ যৌগ মানেই ফোলার যৌগ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফোলার যৌগ আবার আলাদা করে বলার দরকার হবে না যে সোডিয়াম ক্লোরাইড কেন একটি ফোলার যৌগ ব্যাখ্যা করো বা কেন আয়নিক যৌগ ব্যাখ্যা করো, একই প্রশ্ন একই উত্তর। তো সেক্ষেত্রে আমি যদি দেখি যে আমার 0. অর্থাৎ দ্বৈত ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো ফোলার, বাট সেটা সমযোজী ফোলার যৌগ। ঠিক আছে, কারা কারা দেখতে পাচ্তেছ। এখন কেন যে আমি যদি মিথেনের অ্যামোনিয়ার কথা বলি, NH হচ্ছে 3, আমার নাইট্রোজেনের দ্বৈত ঋণাত্মকতার পার্থক্য কত, সেটা হচ্ছে 3 এবং হাইড্রোজেন হচ্ছে 2.1, নাইট্রোজেনের 3, হাইড্রোজেন হচ্ছে 2.1, তাহলে এদের পার্থক্য বা এদের বিয়োগ করলে দেখবে ফলাফলটা তোমার আসতেছে কত, 0.9 আসতেছে। এই যে 0.9 এটা কিন্তু 0.5 থেকে 1.9 এই রেঞ্জের ভিতরে আছে। তো যেহেতু সেটা এই রেঞ্জের ভিতরে আছে, এই রেঞ্জের ভিতরে থাকলে তাকে আমরা কি বলি, ফোলার সমযোজী যৌগ বলি। এই কথাই বলে দিবে। একইভাবে তুমি ফানির কথা বলে একই রকম উত্তর একটু যেটা দেখে আসছিলাম, আমি যেটা দিয়ে ব্যাখ্যা করছি যে কেন ওটা ফোলার যৌগ, সেটা এটা এই পার্থক্যটা দিয়েই ব্যাখ্যা করতে হবে, এই রেঞ্জের মধ্যে পড়ে, এই জন্য এটা ফোলার সমযোজী যৌগ। একইভাবে আমি যদি আমাদের দ্বৈত ঋণাত্মকতার পার্থক্য যদি 1.9 অপেক্ষা বেশি হয়ে যায় তখন আমরা তাকে কি বলবো, ফোলার যৌগ বলবো বা আয়নীকরণ যৌগ বলবো। যেমন একটা উদাহরণ, তুমি সোডিয়াম ক্লোরাইড দেখতে পাচ্ছ, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন, আমার সোডিয়ামের দ্বৈত ঋণাত্মকতা হচ্ছে 0.9 এবং ক্লোরিনের যত সম্ভব 3, তাহলে আমি যদি 3 থেকে 0.9 বিয়োগ দিই তাহলে সেক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে 2.1, তার মানে এটা 1.9 অপেক্ষা কি বেশি। আর আমরা যদি 1.9 অপেক্ষা বেশি হলে তাকে কী বলে, আয়নিক যৌগ বলে বা ফোলার যৌগ বলে। তো এইভাবে তোমার প্রশ্নগুলো হবে, এইভাবে আসলে গুছিয়ে আনসারটা দিতে হবে। এখানে যথেষ্ট এক্সাম্পল আমি এতক্ষণ যে কথাগুলো বলছি দেখাইছি সেটা এখানে এক্সাম্পল হিসেবে শো করলাম। যেমন এখানে মিথেন ছিল, এদের মধ্যে আমার কার্বনের দ্বৈত ঋণাত্মকতা 2.5, হাইড্রোজেনের 2.1, পার্থক্য 0.4 এই রেঞ্জের ভিতরে পড়ছে, এই জন্য এটাকে অফলার সমযোজী যৌগ বলছে। ক্লোরিন টু মানে ক্লোরিনিত, ক্লোরিন থেকে আরেকটা ক্লোরিনকে বাদ দিলে 0। এখন 0 হলে কি হবে, ওটাতে লিখে নেই 0 হলে কি হবে। 0 হলে সেটা সমযোজী যৌগ, কীরকম সমযোজী, বিশুদ্ধ, একেবারে বিশুদ্ধ, মানে কোনো ভেজাল নেই তোমার, মানে এটা মানে একেবারে বিশুদ্ধ সলিড সমযোজী যৌগ, এটা কোনো প্রকারের ফোলার নন ফোলারের ধার ধারে না। ঠিক আছে, কারণ যেহেতু 0। এবার ফানির কথা দেখো পার্থক্যটা হচ্ছে আমার কত, 1.4, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে, তার মানে ফোলার সমযোজী যৌগ, মানে ফোলার যৌগ আর কি। তাহলে ফোলার যৌগ দুই রকমের, একটা হচ্ছে যে সম্পূর্ণ আয়নিক যৌগ হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আর একটা হচ্ছে যে ফোলার সমযোজী, মানে ফোলার আয়নিক ফোলার সমযোজী আর কি। তো এই ছিল আমাদের দ্বৈত ঋণাত্মকতা এবং দ্বৈত ঋণাত্মকতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এখন যে জায়গাটায় যাব সেটা হচ্ছে যে আমাদের অষ্টক সম্পর্কে, অষ্টক সংকোচন এবং অষ্টক সম্প্রসারণ সেটাতে। তারা এখানে বলা হয়েছে যে আমাদের অষ্টক নিয়মটা আসলে কি। অষ্টক নিয়ম হচ্ছে কোনো পরমাণুর বহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রনের যে স্যার সেটা, অর্থাৎ আমার 8টা থাকলে সেটাকে আমরা কি বলি, অষ্টক পূরণ বলি বা অষ্টক তত্ত্ব বলি। তো এই ক্ষেত্রে আমরা এই ধারণা থেকে দুইটা তথ্য আসবে, একটা হচ্ছে যে আমার অষ্টক সম্প্রসারণ, আর একটা হচ্ছে অষ্টক সংকোচন। অষ্টক সম্প্রসারণ কি, যখন কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকার বদলে 8টা অপেক্ষা বেশি ইলেকট্রন থাকবে তখন আমরা তাকে কী বলবো, অষ্টক সম্প্রসারণ বলবো। কথাটা সুন্দর করে এবার লিখে নিতেও পারো, ডোন্ট ওয়ারি। এখানে আমার সেটা হচ্ছে যে আমি অনেক কথা মুখে বলবো, ভিডিও না দেখে শুধুমাত্র শিট যদি মনে হয় যে আমি ভিডিও দেখবো না বা শিট দেখে বুঝে ফেলবো, তাহলে এটা আসলে ভুল। কারণ সেটা অনেক কিছু হচ্ছে যে আমি লিখি নেই, এটা আসলে বলার জন্য লিখি না, কারণ এত কিছু লিখতে গেলে আসলে শিট তৈরি হবে না, ওটা অন্য কিছু হবে, বই তৈরি হয়ে যাবে। এই জন্য যে কথাগুলো বলতেছি যদি মনে এটা ইম্পর্টেন্ট লিখে ফেলবা, আর যদি মনে হয় না এটা আমি মনে রাখতে পারবো তাহলে ইটস ওকে, তাহলে তুমি এই লেখাটা লিখে এটাকে ধারণ করার চেষ্টা করবা।
তাহলে অষ্টক সংকোচন কি? যখন একটা সর্বশেষ কক্ষপথে একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যখন আমার 8টা ইলেকট্রন থাকার বদলে যখন আমার 8টা অপেক্ষা কম ইলেকট্রন থাকবে তখন আমরা তাকে কী বলবো? অষ্টক সংকোচন বলবো। মানে 8টা থাকার কথা 8টা থেকে কম, তার মানে অষ্টক সংকোচন। 8টা থাকার কথা 8টা থেকে বেশি, তার মানে অষ্টক সম্প্রসারণ, মানে বেশি আছে। তো এখানে দেখো কয়েকটা মৌল আমি এখানে উল্লেখ করছি। এখানে কোন মৌলটা কিসের, মানে কোনটা অষ্টক সংকোচন, কোনটা অষ্টক সম্প্রসারণ, এটা তুমি নিজেই জাস্টিফাই করে বের করতে পারবা। আমি যদি এখানে প্রথমেই আমার হচ্ছে যে বোরন হচ্ছে যে ক্লোরাইড নিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে দেখো এটা হচ্ছে যে বোরনের হচ্ছে যে সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে, 1 2 3। ফ্লোরিন, এই ফ্লোরিনের হচ্ছে যে যেহেতু একটা ইলেকট্রন, ফ্লোরিনের আরও কাহিনী আছে। ফ্লোরিন হচ্ছে যে তার বাকি আরও 7টা আরও 6টা ইলেকট্রন এইভাবে রেখেছে, ওটা আমরা দেখাচ্ছি না। 1 2 1 2 1 2 1 2 1 2 1 2, ওটা আমার দেখানো জরুরি না। আমার দেখানোর কাজ হচ্ছে এই জায়গাটাতে, মানে যেগুলো বন্ধনে অংশগ্রহণ করছে সেগুলো। তাহলে এইখানে দেখো তোমার এখানে বন্ধনে অংশগ্রহণ করছে, মানে বন্ধন জোড়া কারা কারা? 1 জোড়া, মানে বন্ধন। অনেক সময় প্রশ্ন করা হয় যে বোরন ফ্লোরাইডে হচ্ছে যে কয় জোড়া বন্ধন ইলেকট্রন আছে, মানে বন্ধন তো ইলেকট্রন কয়টি? সেক্ষেত্রে 1টা 2টা 3টা, তার মানে এখানে 3 জোড়া বন্ধন ইলেকট্রন আছে। এখানে আমার আসলে ওটা আমার প্রশ্ন না, ওটা অনেক সময় এমসিকিউতে করে, যে আলোচনা করলাম। এখন এখানে যেমন এখানে 5টা 1 2 3 4 5, মানে বন্ধন জোড়া হচ্ছে 5টা। আমার কাহিনী হচ্ছে এখানে দেখো আমার যখন ইলেকট্রনগুলো তারা শেয়ার করলো, তখন এখানে আমার ইলেকট্রন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ বোরনের শেয়ার করার পরেও সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন এখন আছে কয়টা? 6টা। আমার হওয়ার কথা 8টা, তার মানে 8টা অপেক্ষা কম আছে। তাহলে আমি তাকে কী বলবো? অষ্টক সম্প্রসারণ না অষ্টক সংকোচন? অষ্টক সংকোচন। একইভাবে তুমি এটা দিয়েও দেখবে, জাস্ট এগুলো নিজে একটু দেখতেই হবে, না দেখলে তোমরা এগুলো ভুল করে ফেলবা যে আমার আসলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসলে কি অষ্টক সম্প্রসারণ নাকি অষ্টক সংকোচন। এগুলো দেখি, এটা দিয়ে এভাবে জাস্টিফাই করবা। একইভাবে আমি যখন হচ্ছে যে এখানে ফসফরাস ক্লোরাইড নিয়েছি, তখন সেক্ষেত্রে দেখো আমার ফসফরাসের সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, এবং সেই 5টা ইলেকট্রনই 5টা ক্লোরিনের একটা করে ইলেকট্রনের সাথে বন্ধনে আবদ্ধ, মানে 5 জোড়া। তাহলে দেখো এখানে আমার তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। মানে আমার এখানে সর্বশেষ কক্ষপথে সমযোজী বন্ধন তৈরি হওয়ার পরে, মানে বন্ধনে আবদ্ধ হওয়ার পরে এদের মধ্যে এখন ইলেকট্রন আছে আমার কয়টা? 10টা, তার মানে 8টা থেকে বেশি। তাহলে কী হবে সেটা? অষ্টক সম্প্রসারণ। একইভাবে তুমি এটাও বলতে পারো এটা অষ্টক সম্প্রসারণ। আবার এখানে আমি যদি একটু খেয়াল করি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো অ্যামোনিয়ার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে আমার কয়টা? 5টা, কিন্তু তার মধ্যে তিনটা হাইড্রোজেনের সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু 2টা ইলেকট্রন, মানে নাইট্রোজেনের আরও 2টা ইলেকট্রন সেটা বন্ধনে আবদ্ধ হতে পারে নাই। তাহলে ওরা কারা? ওদের নাম কি? ওদের নাম হচ্ছে লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন, মানে তারা কারোর সাথে আসলে বন্ধনে আবদ্ধ হয়নি, তারা যেভাবে সেইভাবে আছে। তাহলে এই ক্ষেত্রে আমি এই প্রশ্নটা এটা আসলে কি? এটা দেখো সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, মানে অষ্টকপূর্ণ। তাহলে অ্যামোনিয়াম মানে যার সর্বশেষ কক্ষপথে হচ্ছে অষ্টকপূর্ণ, অষ্টক সংকোচন না, অষ্টক সম্প্রসারণও না। তাহলে এইভাবে আমাদেরকে এই যে আমি যে এখানে কয়েকটা মৌল দিয়েছি, যৌগ দিয়েছি, এগুলো আসলে দিয়ে প্রতিটা জাস্টিফাই করতে হবে। আমি এখানে উদাহরণ এটা 2টা এটার 2টা এবং এটার হচ্ছে 1টা 2টা দিয়ে দিয়েছি, কিন্তু জাস্টিফাই করে দেখবো যে কেন আসলে এটা আমার অষ্টক সম্প্রসারণ, কেন এটা অষ্টক সংকোচন, এগুলো একটু জেনে নিবা। এখানে ছোট একটা সংজ্ঞা দেখতে পাচ্ছ যে আসলে বন্ধন জোড় ইলেকট্রন ব্যতীত যে অতিরিক্ত জোড় ইলেকট্রন কোনো পরমাণুর কেন্দ্রে থাকে তাকে লন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন বলে। যেটি একটু আগে দেখালাম যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমার 5টা ইলেকট্রনের মধ্যে 3টে ইলেকট্রন 3টা হাইড্রোজেনের সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু 2টা ইলেকট্রন বন্ধনে আবদ্ধ হয়নি, যারা এইভাবে রয়ে গেছে এদেরকে বলা হয় লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রন। এখানে তোমরা 2টা শব্দ দেখে হয়তো প্রশ্ন করতেই পারো যে এখানে আপনি ভিন্ন রকমের কালার ফ্যান ইউজ করে ইলেকট্রোফাইল বা লুইস অ্যাসিড, এখানে নিউক্লিও ফাইল বা হচ্ছে যে লুইস ক্ষার কেন লিখে রেখেছেন? আসলে যখন তোমরা জৈব যৌগতে যাবা তখন দেখবা যে যৌগগুলো আসলে অষ্টক সংকোচন তৈরি হয় সেগুলো আসলে ইলেকট্রোফাইল বা সেগুলো দ্বারা লুইস অ্যাসিড তৈরি হয়। নিচের কোনটি লুইস অ্যাসিড তখন উত্তর হবে এটা বা ওটা, যেটা থাকে অপশানে। নিচের কোনটি ইলেকট্রোফাইল তখন যেটা থাকবে এটা। তার মানে অষ্টক সংকোচনের ক্ষেত্রে আমার ইলেকট্রোফাইল হয় এবং লুইস অ্যাসিড হয়। আর যখন অষ্টক হচ্ছে যে আমার অষ্টক পূর্ণ হয়ে যাবে বা লোন পেয়ার থাকবে, লোন পেয়ার ইলেকট্রন যখন থাকবে তখন আমি তাকে কী বলবো? তখন সেটা হচ্ছে নিউক্লিওফাইল বা হচ্ছে লুইস ক্ষার তৈরি করবে তারা।
তো আজকে এই পর্যন্ত আলোচনা ছিল, এবং নেক্সট ক্লাস থেকে ভিন্ন টপিক দেখবা, এবং একই সাথে এগুলো আমি যেগুলো গুরুত্বপূর্ণ মুখে কী বলতেছি এগুলো একটু প্রায়োরিটি দিয়ে কাজ করবা। এর থেকে বেশি কাজ করতে পারো কি, যে তোমরা বই দেখতে পারো, যে আমি যে পার্টটা পড়াচ্ছি এটা বইতে কতটুকু আলোচনা করছি। দেখবে আমি আলোচনা করতেছি তোমার হচ্ছে মানে 2-3 পেজ মনে হচ্ছে যে এখানে মনে কিছুই নেই, কিন্তু আসলে এটা অনেকগুলো বিষয় বা বই টই ঘেঁটে নোট করা। তো তোমার সেক্ষেত্রে অবশ্যই বই পড়তে হবে। তুমি বইতে আরও এমসিকিউ আরও অতিরিক্ত ডাটা পেতে পারো, এখানে আরও অনেক কিছু মানে এক্সপ্লেন করা থাকতে পারে, এগুলো পড়তে হবে। তোমার বই তোমাকে পড়তেই হবে, দাগাতে হবে। তো আজকে এই পর্যন্তই। পড়ালেখা একটু করো, নোটগুলো একটু যথাসময়ে কমপ্লিট করো।